গল্পটা শুরু হয় ১৯৬৫ সাল থেকে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ তখন তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এরই মধ্যে আমরা একজন ক্যাপ্টেনকে দেখতে পাই, যার হাতে একটা সোনার মুদ্রা। তিনি এমনই অনেক মুদ্রায় ভর্তি বাক্স একটা জাহাজে লোড করাচ্ছিলেন। বাক্সগুলোর উপর লেখা ছিল CSA। হঠাৎই তাদের উপর আক্রমণ হয়, কিন্তু ক্যাপ্টেন তৎক্ষণাৎ জাহাজটা পানিতে নামিয়ে সব ইঞ্জিন বন্ধ করে দেন, যাতে অন্ধকারে কেউ তাদের জাহাজের খোঁজ না পায়। আর তাই হয়েছিল, তারা শত্রুদের হাত থেকে বেঁচে পালিয়ে যান। এখন গল্প আজকের সময় চলে আসে। WHO-র একটা ভ্যানে ডাক্তার সোফিয়া বসে আছেন। ভ্যানটা তখন আফ্রিকার লাস ভেগাস শহরে। এই শহরে একটা নতুন রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন নতুন রোগীকে পরীক্ষা করে জানা গেল তারও সেই একই রোগ, যার সম্পর্কে তারা এখনো কিছুই বুঝতে পারেননি। রোগীর মা জানালেন, কিছুদিন আগে ছেলেটি তার বাবার সঙ্গে মালি দেশে গিয়েছিল, সেখান থেকে ফিরে এই অবস্থা হয়েছে। সোফিয়া রোগীকে গাড়িতে তুলে নিজের সিনিয়রকে বললেন, একেও পেয়ে গেছি, এখন মোট 6 জন হয়ে গেল, আমাদের দ্রুত WHO-কে ফাইল দিতে হবে। কিন্তু সিনিয়র মনে করলেন, এত অল্প কেসে কেউ তাদের সাহায্য করবে না। সোফিয়া এখন মালি দেশে গিয়ে জানতে চান সেখানে কি এমন আছে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু মালিতে তখন অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। সিনিয়র বললেন, এত বিপজ্জনক পরিস্থিতিতে কেউ তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দেবে না। ঠিক তখনই একজন মুখোশধারী লোক তাদের ওপর নজর রাখছিল। বোধহয় ডাক্তারদের এখানে আসা তার পছন্দ হয়নি। হঠাৎ সোফিয়ার মনে পড়ল রোগীর বাবারও স্যাম্পল নেওয়া দরকার। তিনি লাইট হাউসের দিকে রওনা দিলেন, যেখানে সেই লোকটি কাজ করত। পৌঁছে দেখলেন তারও ঠিক ছেলের মতো একই অবস্থা, বরং সে তো এই রোগী মারাই গেছে। সোফিয়া চুপচাপ তার স্যাম্পল নিয়ে বেরিয়ে এলেন। এদিকে কাছের সমুদ্রে একজন লোক নৌকা চালাচ্ছিল। দূর থেকে ডাক্তারদের দেখতে থাকা সেই মুখোশধারী লোকটি হঠাৎ সোফিয়ার উপর আক্রমণ করে, কিন্তু নৌকায় থাকা লোকটি ঠিক সময় এসে সোফিয়াকে বাঁচিয়ে দেয়। হাতাহাতির মধ্যে মুখোশধারী লোকটি সোফিয়ার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যখন সোফিয়ার চোখ খুলল, তিনি দেখলেন তিনি নোমা নামের একটা জাহাজে আছেন, যে জাহাজ সমুদ্রে খোঁজে বেড়ায়। বাইরে সেই লোকটি যে তার জীবন বাঁচিয়েছিল। লোকটি সমুদ্র থেকে একটা দামি মূর্তি বের করে এনেছে। আসলে তারা খুঁজছে সেই CSA লেখা জাহাজটাকেই, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমন সময় আলমোরা নামের জাহাজের মালিক এলেন, যিনি সোফিয়াকে বাঁচিয়েছিলেন। তার নাম ডাগ। আলমোরা ডাগকে বললেন, যে খোঁজাটা আমরা পেয়েছি, রাতের মিউজিয়াম পার্টিতে তা ডিসপ্লে করতে হবে, তাড়াতাড়ি পরিষ্কার করিয়ে নাও। তারপর ডাগ একজন নাইজেরিয়ান ডিলারের কাছে গেলেন। পার্টিতে সেই অমূল্য মূর্তি সবার সামনে দেখানো হলো। এটা আসলে একজন আফ্রিকান রাজার সমাধি, যার মূল্য হাজার হাজার কোটি টাকা। ডাগ তাড়াতাড়ি সেই ডিলারের কাছে গিয়ে দেখলেন তার হাতে একটা সোনার মুদ্রা, যার উপর লেখা CSA। ডাক সঙ্গে সঙ্গে মুদ্রাটা নিয়ে বললেন, এটা আমার বহু বছরের স্বপ্ন। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সেই জাহাজ কোথায় হারিয়ে গেছে। পার্টিতে মাস্কাট কোম্পানির মালিকও ছিলেন, যিনি খোঁজার জন্য টাকা লগ্নি করেছিলেন। মালি দেশে তার খুব ভালো পরিচয় আছে, তাই সোফিয়া তার কাছে সাহায্য চাইলেন মালি যাওয়ার জন্য। মালিক বললেন, ওখানে যাওয়া খুব বিপজ্জনক, তবু যদি তুমি যেতে চাও আমি রাস্তা বের করার চেষ্টা করব। কিছুক্ষণ পর ডাগো এলেন এবং জেমসকে সেই CSA মুদ্রা দেখালেন। জানালেন মুদ্রাটা মালিতে একজনের কাছে পাওয়া গেছে। ডাগের ধারণা জাহাজের ধ্বংসাবশেষও মালিতেই কোথাও আছে। এটা শুনে জেমস খুব খুশি হলেন এবং ডাগ ও অলমোরাকে 3 দিনের জন্য মালি যাওয়ার অনুমতি দিলেন। পরের দিন পোর্টে পৌঁছে দেখা গেল সোফিয়া ও ডাক্তার জ্যাক আগে থেকেই বসে আছেন। সোফিয়া ডগকে বললেন, জেমস বলেছেন আমি আর জ্যাকও তোমাদের সঙ্গে মালি যেতে পারি। এভাবে 5 জন মিলে মালির দিকে রওনা দিলেন। রাতে খাবার খেতে খেতে ডগ সোফিয়াকে সেই মুদ্রার কথা বললেন এবং জানালেন এই জাহাজ খুঁজে পাওয়া তার শৈশবের স্বপ্ন। মালি পৌঁছেই সোফিয়া ও জ্যাক নিজেদের পথে চলে গেলেন। ডগ ও বাকিরা গেলেন সেই লোকের বাড়ি যার কাছে মুদ্রা পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানা গেল লোকটি মারা গেছে। জাহাজ পর্যন্ত পৌঁছানোর পথ আবার বন্ধ হয়ে গেল। তখন ডগের চোখে পড়ল একটা মসজিদ। তারা 3 জন সেখানে গিয়ে একজনের সঙ্গে দেখা করলেন। এমন ধর্মীয় স্থানে প্রায় পুরনো রেকর্ড থাকে। ডগের জিজ্ঞাসা করায় একজন পুরনো রেকর্ড দেখে জানালেন বহু বছর আগে এখানকার বন্দরে একটা জাহাজ এসেছিল, কিন্তু তাতে কেউ জীবিত ছিল না। পানির স্রোত এত জোরালো ছিল যে জাহাজটা ভেসে আরও সামনে চলে গিয়েছিল। এই তথ্য ডগের খুব কাজে লাগবে। তিনি তৎক্ষণাৎ জেমসের কাছে গিয়ে সব বললেন, আর দেরি না করে তারা জাভ শহরের দিকে রওনা দিলেন। পথে তাদের নৌকার একটা অংশে কিছু একটা পাওয়া গেল। পরীক্ষা করে দেখা গেল এটা এক ধরনের বিশেষ মাটি, যা মরচেও হতে পারে। কিন্তু ডগ বললেন, ভাসমান পানিতে এমন মাটি পাওয়া সাধারণ ব্যাপার নয়। হঠাৎ একটা সামরিক নৌকা তাদের দিকে আসতে লাগল। অফিসাররা বারবার একই প্রশ্ন করছিলেন, তোমাদের সঙ্গে যে ডাক্তাররা এসেছে তারা এখন কোথায়? রাজা জেনে গিয়েছেন যে তার দেশে 2 জন বিদেশি ডাক্তার এসেছেন সেই রোগের তদন্ত করতে। তিনি আদেশ দিয়েছেন যেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব আটকানো হয়। ডগ বুঝলেন কিছু একটা গন্ডগোল আছে, নইলে ডাক্তারদের নিয়ে এত সমস্যা কেন? তিনি বললেন, স্যার আমরা বেশি ইংরেজি জানি না। তারপর নৌকা পাশাপাশি এনে কথা বলার ভান করে একটা দড়ি ছুড়ে দিলেন। অফিসাররা সেটা বেঁধে নিলেন। ডগ বন্ধুদের ইশারা করতেই তারা পুরো গতিতে নৌকা ছোটালেন। এক ঝটকায় অফিসারদের নৌকা উল্টে গেল। ডগ তৎক্ষণাৎ দড়ি কেটে দিলেন এবং তারা সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু
কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। কিছু দূর গিয়েই আরও দুটো নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল এবং দেখামাত্র গুলি চালাতে শুরু করল। ডগ বুঝলেন এখন আর উপায় নেই, নৌকা থেকে লাফ দিতে হবে। লাফ দেওয়ার আগে তারা জ্বালানির ট্যাঙ্কে ছিদ্র করে দিলেন। যখন শত্রুর নৌকা কাছে এলো, তিনজন পানিতে ঝাঁপ দিলেন। গুলি লেগে লিক থেকে ভয়ানক বিস্ফোরণ হলো। সব পুলিশ মারা গেল। শীঘ্রই তারা নদী থেকে উঠে তীরের একটা বাড়িতে আশ্রয় নিলেন। রুডি ডগকে জিজ্ঞেস করলেন, এখন তো নৌকাও নেই, জাহাজ খোঁজা বন্ধ করে দেব? ডগ বললেন, পরে খুঁজব, আগে ডাক্তারদের জীবন বাঁচাতে হবে, ওদের হাতে পড়লে দুজনকেই মেরে ফেলবে। ডগ রুডিকে বললেন, তুমি তাড়াতাড়ি বর্ডার পার হয়ে আলমোড়ার কাছে চলে যাও। নিজে জেমসের সঙ্গে দুই ডাক্তারকে খুঁজতে বেরোলেন। এদিকে সোফিয়া ও জ্যাক একটা গ্রামে পৌঁছালেন। সেখানে একজন মানুষও চোখে পড়ছে না। অনেক খোঁজাখুঁজির পরও চারদিক নিস্তব্ধ। সোফিয়া একটা বাড়িতে গিয়ে অনেকগুলো লাশ দেখতে পেলেন। সবাই সেই একই রোগে মারা গেছে। সকাল হতেই তারা সব লাশ দাফন করে দিলেন। রুডি লুকিয়ে বর্ডার পার হয়ে গেলেন। সোফিয়া গ্রামে একটা কুয়ো দেখতে পেলেন। ভাবলেন ভেতরে কিছু পাওয়া যেতে পারে। নামার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় জ্যাক বললেন, ওপরে সামরিক বাহিনী এসেছে। তারপরই গুলির শব্দ। জ্যাক সহ আরও অনেককে মেরে ফেলা হলো। কুয়োর ভেতরে সোফিয়া ভয়ে লুকিয়ে রইলেন। তখনই একটা হেলিকপ্টার নামল। মালি দেশের রাজা কাজিম নিজে এলেন। তিনি জ্যাককে জিজ্ঞেস করলেন, মহিলা ডাক্তার কোথায়? হেলিকপ্টারের শব্দ শুনে ডগ ও জেমসও বুঝলেন ডাক্তাররা কাছাকাছি আছেন। কিন্তু কাজিম খুব রেগে ছিলেন। তিনি জ্যাককে গুলি করে মেরে ফেললেন এবং লোকদের আদেশ দিলেন সোফিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে। ডগ ও জেমস কাছেই লুকিয়ে সব দেখছিলেন। কাজিমের লোকেরা চারদিকে মারতে শুরু করল। একবার ডগের প্রাণও বিপদে পড়েছিল, কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের একজন লোককে মেরে ফেললেন। সিনিয়র জ্যাকের মৃত্যুতে সোফিয়ার খুব গভীর আঘাত লাগল, কিন্তু ডগ বললেন এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। তারা তিনজন কাজিমের সামরিক এলাকা পেরিয়ে অন্য এক জায়গায় পৌঁছলেন। কিন্তু যেখানে পৌঁছলেন সেটা আরও বেশি বিপজ্জনক। হঠাৎ কয়েকজন ঘোর শহর এসে তাদের বন্দী করে রাজা গডগোর কাছে নিয়ে গেল। গডগো জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করতে এসেছো? সোফিয়া বললেন, আমি একজন ডাক্তার, আপনার এলাকায় একটা রোগ ছড়িয়েছে, আমি তার তদন্ত করছি। রোগের নাম শুনে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে অসংখ্য মানুষ সেই রোগে মারা গেছে। পরীক্ষা করে সোফিয়া নিশ্চিত হলেন সবাই একই রোগে মারা গেছে। কিছু ভেবে গডগো তাদের নিজের শহরে থাকার অনুমতি দিলেন। তারপর সোফিয়া সেখানকার পানি পরীক্ষা করে দেখলেন পানি বিষাক্ত হয়ে গেছে। এটা প্রাকৃতিকভাবে হওয়া সম্ভব নয়, কেউ ইচ্ছে করে কিছু মিশিয়েছে। তিনি রাজাকে বললেন এই বিষ পানিতে কোথা থেকে আসছে তা জানতেই হবে। রাজা রাজি হলেন এবং বললেন যতটা সাহায্য করতে পারবো করব। এদিকে জেমস স্থানীয় বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছিলেন। বল একটু দূরে চলে গেলে তার পেছনে দৌড়ে তিনি একটা অদ্ভুত জায়গায় পৌঁছলেন। সেখানে দেয়ালে আঁকা ছবিতে ঠিক সেই জাহাজের কথাই আছে যেটা তারা খুঁজছে। জানা গেল জাহাজটা এখানেই শুকনো মরুভূমির নিচে চাপা পড়ে আছে। সোফিয়া ও ডগও এসে সেটা দেখলেন। ডগ বললেন 200 বছর আগে এখানে নদী ছিল, এখন শুকিয়ে গেছে। তারা তিনজন সেই নদী খুঁজতে লেগে গেলেন। প্ল্যান করছেন এমন সময় ছবিতে একটা দুর্গ দেখতে পেলেন, অর্থাৎ নদীর কাছাকাছি একটা দুর্গও ছিল। ডগের ধারণা গ্রামে যে বিষাক্ত পানি আসছে সেটা সম্ভবত সেই নদীরই পানি, পুরোপুরি শুকায়নি, নিচ দিয়ে বইছে। তারা তিনজন সেই পুরনো নদীপথ ধরে এগোতে লাগলেন। শিগগিরই দুর্গও চোখে পড়ল। দুর্গে ওঠার পর দেখা গেল একটা সোলার প্ল্যান্ট মাস্কট কোম্পানির। এত নির্জন জায়গায় সোলার প্ল্যান্ট থাকার কোনো মানে হচ্ছিল না। কিছু দূরে একটা ট্রেন দেখতে পেলেন। তারা চুপি চুপি ট্রেনে উঠে পড়লেন। এদিকে রুডি আলমোড়ার কাছে পৌঁছে গেছেন। তার কাপড়ে সেই লাল রঙের স্যাম্পেল লেগেছিল যেটা তারা মালিতে নৌকায় পেয়েছিল। টেস্ট করিয়ে রিপোর্ট আলমোড়াকে দেখাতেই তিনি হতবাক। সোফিয়া জেমস ও ডগ প্ল্যান্টের ভিতরে ঢুকলেন। ভেতরে গিয়ে বুঝলেন এটা আসলে একটা রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল তৈরির কারখানা। প্রখর সূর্যের আলোয় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সোফিয়ার চোখে পড়ল কয়েকটা কন্টেনার যেগুলো ভূগর্ভস্থ স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সেই লোকের পেছনে গেলেন। বেসমেন্টের দরজা খুলতেই তারা স্তম্ভিত। হাজার হাজার টন রেডিও অ্যাক্টিভ ও বিষাক্ত কেমিক্যাল বছরের পর বছর জমা আছে। কিছু কন্টেনার ফুটো হয়ে গেছে, সেগুলো মাটির নিচ দিয়ে বয়ে চলা নির্জা নদীতে মিশছে। আর এই নদীর পানি পুরো মালিদেশ পান করে। এই কারণেই রোগ এত দ্রুত ছড়াচ্ছে। এদিকে আলমোড়া ও রুডি সেই রিপোর্ট নিয়ে মার্কিন দূতাবাসে গেলেন। রিপোর্ট দেখে দূতাবাসের লোকেরও বিশ্বাস হচ্ছিল না। জেমস বন্ধুদের নিয়ে প্ল্যান্ট থেকে পালাচ্ছিলেন, এমন সময় মাস্কটের লোকেরা তাদের ধরে ফেলে। মাস্কট সোফিয়াকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো, আর এই জায়গার খবর তোমাদের কি করে লাগলো? সোফিয়া বললেন, তোমরা যা করছো তাতে মানুষ মরছে। মাস্কট বললেন, আমরা তো বিষাক্ত কেমিক্যাল পুড়িয়ে শেষ করছি। সোফিয়া বললেন, তোমাদের বেসমেন্টে যা জমা আছে তা নদীতে মিশছে, মানুষ সেই পানি খেয়ে মরছে। এটা শুনে মাস্কটও ভঙ্কে গেলেন। তারা ডগ ও জেমসকে বেঁধে কোথাও নিয়ে যাচ্ছিল। ডগ বুদ্ধি করে সোনার মুদ্রা দিয়ে ট্রাকের পেছনে দরজা খুলে ফেলেন। তারা ট্রাক থেকে আলাদা হয়ে গেলেন। মাস্কট তাড়াহুড়ো করে কাজিমের কাছে গিয়ে সোফিয়ার বলা সব কথা জানালেন। কাজিম বলেন, চিন্তা থাকলে প্ল্যান বন্ধ করে দাও, কিন্তু আমার টাকা প্রতি মাসে আসতেই হবে। মানুষ মরুক বাঁচুক আমার তাতে কিছু যায় আসে না। ডগ ও জেমস তখন মরুভূমিতে ভেতরে ঘুরছেন, হাতে এখনো বেরি লাগানো। অনেক দূর হাঁটার পর তারাও হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ রাস্তায় একটা ভেঙে পড়া প্লেন পেলেন। টায়ার এখনো ঠিক আছে। কোনো রকমে সেই প্লেনকে বালির উপর গড়িয়ে একটা গ্রামে পৌঁছালেন। সেখানে টেলিফোন পেয়ে আলমোড়াকে ফোন করে সব জানালেন।
সোলার মুদ্রা বেচে ডগ একটা জিপ কিনলেন। সেই জিপ নিয়ে গডগোর কাছে গিয়ে সাহায্য চাইলেন কাজিমের বিরুদ্ধে লড়ার জন্য। কিন্তু গডগোর কাছে পর্যাপ্ত লোক বা অস্ত্র ছিল না, তাই তিনি লড়তে রাজি হলেন না। তবে নিজের গাড়িটা দিয়ে দিলেন। সেই গাড়ি নিয়ে জেমস ও ডগ প্ল্যান্টে পৌঁছালেন, কিন্তু গেটে আটকে গেলেন। জোর করে অস্ত্রের জোরে ভেতরে ঢুকলেন। মাস্কট জানতে পারলেন কেউ ঢুকেছে এবং ওপরের দিকে চলে গেলেন। ডগ ও জেমস ভেতরে ঢুকেই অবাক, পুরো প্ল্যান্ট খালি। জেমস বললেন, বোধহয় মাস্কট বুঝে গেছেন তার কারণেই মানুষ মরছে এবং খবর আমেরিকায় পৌঁছে গেছে, তাই প্ল্যান্টের নামোনিশান মিটিয়ে দিতে চান। জেমস তাড়াতাড়ি নিচে গিয়ে বিস্ফোরক খুঁজতে লাগলেন। এমন সময় একটা হেলিকপ্টার নামল। মাস্কট জোর করে সোফিয়াকে নিয়ে উঠে বসলেন। উঠতে যাবেন, এমন সময় ডগ এসে পড়লেন। ডগ মাস্কটকে ধরে ফেলেছিলেন, কিন্তু পেছন থেকে মাস্কটের একজন লোক এসে ডগকে আটকে দিল। সোফিয়া ঠিক সময় হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। নিচে জেমস বোমাটা একটা কন্টেনার থেকে বের করে ব্যাগে ভরে নিলেন। এদিকে মাস্কট হেলিকপ্টার থেকে প্রোগ্রাম করে সব সোলার প্যানেল সূর্যের দিকে ঘুরিয়ে দিলেন, কিন্তু জেমসের দক্ষতায় কোনো বিস্ফোরণ হলো না। তিনি বোমা ডিসকানেক্ট করে দিয়েছিলেন। মাস্কট রেগে আগুন। সোফিয়া ও ডগ মাস্কটের লোক থেকে ছাড়া পেয়ে তিনজন গাড়িতে উঠে পালালেন, কিন্তু কাজিমের হেলিকপ্টার তাদের পেছনে লাগলো এবং গুলি করতে শুরু করল। ডগ জেমসকে বললেন, বেসমেন্ট থেকে যে বিস্ফোরক পেয়েছ বাইরে ছুটতে থাকো। জেমস যেই ছুড়লেন, কাজিমের গুলি যেখানে লাগছিল সেখানেই বিস্ফোরণ হতে লাগলো। এত ধোঁয়া ও ধুলো উঠল যে কাজিমকে হেলিকপ্টার ফিরিয়ে নিতে হলো। কিন্তু এই বিস্ফোরণের ফলে এমন কিছু ঘটল যা তারা কল্পনাও করেননি। বালি সরে গেল এবং নিচে চাপা পড়া জাহাজটা উপরে উঠে এলো। জাহাজ দেখা মাত্র তিনজন তার ভেতরে হুকিয়ে পড়লেন। কাজিমও দেখে ফেললেন এবং আবার গুলি করতে লাগলেন। তার অনেক সৈন্য এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। আক্রমণের ধাক্কায় জাহাজের কন্টেনার খুলে গেল এবং সোনার মুদ্রাগুলো বাইরে পড়তে লাগলো। ডগ অবাক হয়ে দেখলেন মুদ্রাগুলো এখনো ঠিক আছে। এমন সময় জাহাজের ভেতরে একটা পুরনো কামান পাওয়া গেল, এখনো ভালো অবস্থায় আছে। তারা কামান চালানোর প্রস্তুতি নিলেন। যেই কাজিমের হেলিকপ্টার নিশানায় এলো, গুলি ছুড়লেন। প্রচণ্ড বিস্ফোরণে কাজিম মারা গেলেন। তারপর তার পুরো বাহিনী আত্মসমর্পণ করল। তিনজন বাইরে এসে হতবাক, এত বড় বাহিনী কেন আত্মসমর্পণ করল। পেছনে তাকাতেই দেখলেন গডগোর সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। এইদিকে আমেরিকায় একজন গোপন এজেন্ট সব জেনে মাস্কটের পানীয়তে সেই একই বিষ মিশিয়ে দিয়েছে। শিগগিরই তারও একই পরিণতি হবে। শেষে আমরা ডগ ও সোফিয়াকে একসঙ্গে দেখি। ডগ সেই খোঁজা গডগো ও তার লোকদের জন্যই রেখে দিয়েছেন, কারণ এই রোগে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে এবং জমি তাদের, খোঁজার ওপর অধিকারও তাদের। আজকের মুভিটি এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।